হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। উই আর লাইভ নাও। তো সহজগুরুতে আবারও আপনাদের একবার স্বাগত। তো আমরা আসাম টেট আমাদের যে রয়েছে, আসাম টেটের সোশ্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্সের মধ্যে আমাদের ইকোনমিক্স যে পার্ট রয়েছে, অর্থবিজ্ঞান নামক একটি পার্ট আপনাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। ইকোনমিক্স বা অর্থবিজ্ঞানের যে সিলেবাস রয়েছে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা। তো মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা থেকে আমরা টপ মোস্ট 50+ MCQs আপনাদের জন্য নিয়েছি। তো লাইভ ক্লাসের সিকোয়েন্স। তো পূর্ববর্তী 30টি প্রশ্ন আমরা অলরেডি সলভ করে দিয়েছি আপনাদের জন্য। যদি আপনারা দেখে না থাকেন, প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নেবেন। তো আজকে আমরা 31 থেকে পরবর্তী প্রশ্নগুলি আমরা আজকে সলভ করব। তো আপনারা সবাই সাথে থাকবেন ভাই, এবং সবাই মিলে সলভ করবো, ঠিক আছে? তো আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন, যেটি একটি আপনাদের প্র্যাকটিসের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যখন ক্লাস করবেন তখন নিজে থেকে নিজে একটি অনুমান করতে পারবেন যে কতগুলি আনসার আপনাদের কারেক্ট হবে, ঠিক আছে ভাই? তো কোয়েশ্চন নাম্বার 31, দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক ইজ সিচুয়েটেড। আচ্ছা, বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয়। তো বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? মনিলা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক না জেনেভা? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের মুখ্য কার্যালয়, হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে? বাহ, বহুত বড়িয়া, আপনাদের কমেন্ট আসা স্টার্ট হয়ে গেছে ভাই, বহুত বড়িয়া। তো চলুন এই প্রশ্নের আনসার আমরা দেখি। ওয়াশিংটন, এই প্রশ্নের কারেক্ট আনসার ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? ওয়াশিংটনে কী হচ্ছে, বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার আছে, ঠিক আছে ভাই? চলুন আমরা পরবর্তী যেটি প্রশ্ন রয়েছে, কোয়েশ্চন নাম্বার 32, হুইচ ইজ দ্য কাস্ট ক্রপস অফ আসাম? নিচের কোনটি অসমের নগদী শস্য? ক্যাশ ক্রপ যাকে বলা হয়, নগদ শস্য যাকে বলা হয়, অসমের নগদ শস্য। কল, চা, শাকপাচলি না ধান? কল মানে কলা, ঠিক আছে, এটি কলা হবে, বেনানা, ঠিক আছে? কলা, চা, শাকসবজি না ধান? ঠিক আছে, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কোনটি? কলা, চা, শাকসবজি না ধান? হুইচ ইজ দ্য ক্যাশ ক্রপস অফ আসাম? তলের কোনটি অসমের নগদী শস্য? তো চলুন ভাই এই প্রশ্নের আমরা আনসার কি অবশ্যই দেখে নিই। এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের হবে চা। চা হচ্ছে অসমের নগদী শস্য, ক্যাশ ক্রপস, ঠিক আছে? এবং আসাম চায়ের জন্য বিখ্যাত, সমস্ত ভারতের মধ্যে আপনারা জানেন। তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ। তো ভারতীয় জীবন বীমা নিগম কোন বছর স্থাপন করা হয়েছিল? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি যাকে বলা হয়, সেটি ভারতবর্ষে কখন স্থাপন করা হয়েছিল? অপশন আপনাদের সম্পর্কে রয়েছে 1948, 1950, 1956, 1964। তো কোয়েশ্চেন নাম্বার 33 কারেক্ট আনসার কী হয়ে যাবে সেটি আমাদের বলতে হবে ভাই। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? তো এই প্রশ্নের আনসার কিতে দেওয়া আছে 1956, ঠিক আছে? তো ভারতীয় জীবন বীমা নিগম হয়েছিল 1956 সালে, ঠিক আছে? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার। তো আপনারা মনে রাখবেন, এলআইসি সর্বপ্রথম স্থাপন করা হয়েছিল 1956, ঠিক আছে? ভারতবর্ষে প্রতিষ্ঠা করা প্রথম ব্যাংকের নাম কি? দ্য ফার্স্ট ব্যাংক এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইজ? ভারতবর্ষে প্রথম যেটি ব্যাংক রয়েছে এস্টাবলিশ করা, সেই ব্যাংকের নাম কি? ভারতবর্ষে প্রতিষ্ঠা করা সর্বপ্রথম ব্যাংকের নাম কি ছিল? দ্য ফার্স্ট ব্যাংক এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইজ স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান, ট্রেডার্স ব্যাংক। ভারতবর্ষে প্রতিষ্ঠা করা অর্থাৎ ভারতের সর্বপ্রথম যে ব্যাংক আমাদের প্রতিষ্ঠা হয়েছিল, এই ব্যাংকের নাম কি ছিল? সওয়াল এসআই বনে গেল। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতবর্ষের সর্বপ্রথম যে ব্যাংকটি এস্টাবলিশ হয়েছিল, এই ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, সেটি ভারতবর্ষের সর্বপ্রথম ব্যাংক, ঠিক আছে ভাই? তো তার পরবর্তী প্রশ্ন দেখছি, কোয়েশ্চন নাম্বার 35, ভারতের রাজস্ব খণ্ডের বৃহৎ ব্যাংক, লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক,
রাজস্ব ক্ষেত্রের যে সবচেয়ে বড় ব্যাংক কোনটি? রাজস্ব ক্ষেত্রে ভারতবর্ষের রাজস্ব ক্ষেত্রের দিক দিয়ে সবচেয়ে বড় ব্যাংক কোনটি? সেন্ট্রাল ব্যাংক, আচ্ছা সেন্ট্রাল ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়া ওভারসিজ ব্যাংক। ভারতের পাবলিক সেক্টর দিক দিয়ে পাবলিক সেক্টর ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে প্রথম কোনটি? লার্জেস্ট সবচেয়ে বড় কোনটি? সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক? এই কথা কারণে হবে স্টেট ব্যাংক। তো স্টেট ব্যাংক হবে ভারতের পাবলিকের জন্য, পাবলিক সেক্টরের জন্য সবচেয়ে বৃহৎ ব্যাংক। ঠিক আছে ভাই। কোয়েশ্চন নম্বর 36, সওয়াল নম্বর 36। হাউ মেনি মেম্বার্স আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেল্ড? ডাব্লিউটিওতে টোটাল কতজন মেম্বার রয়েছে? প্রশ্ন হচ্ছে ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে টোটাল কতটি মেম্বার রয়েছে? আগে আমরা দেখছিলাম এই ধরনের আরও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা প্রিভিয়াস একটি ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন তো অবশ্যই দেখে নেবেন ভাই, এবং সহজ করে প্রত্যেকটি ভিডিও আপনারা খুব ভালো করে দেখে যাবেন, তাহলে আপনারা বিন্দাস হয়ে যাবেন পরীক্ষার হলে। ঠিক আছে ভাই, খুব গুরুত্বপূর্ণ আমরা কনসেপ্ট সহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের কনসেপ্টের ভিডিও আলাদা দেওয়া আছে, শুধু আমরা লাইভ ক্লাসের মধ্যে আমরা কনসেপ্ট ডিসকাস করি না, ডিসকাস করে তবুও যতটুকু সম্ভব হয় একটু একটু বলে দিই, কিন্তু না হলেও কিন্তু সময় অনেক দীর্ঘায়িত হয়ে যায় এমনিতেই। তাই আমরা লাইভ ক্লাসে আমরা জেনারেলি আমরা থিওরি আলোচনা করি না। তো থিওরি ক্লাস বা কনসেপ্টের ক্লাস আমাদের আলাদা দেওয়া আছে, আগলা হিসাবে রয়েছে। তো আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারবেন। ঠিক আছে। তো বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যের সংখ্যা অ্যাকর্ডিং টু অপশন বা আপনাদের আনসার বহুত বড়িয়া বড়িয়া আনসার আসছে। তো 164। ঠিক আছে, 164 রাষ্ট্র আছে, 164 রাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার মেম্বার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে 164টি রাষ্ট্র রয়েছে। ঠিক আছে। কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া আর কন্ট্রোল বাই? ভারতবর্ষের বাণিজ্যিক ব্যাংকসমূহ নিয়ন্ত্রণ করে। ভারতবর্ষে বাণিজ্যিক ব্যাংকসমূহ কে নিয়ন্ত্রণ করে? প্রশ্ন হচ্ছে ভারতে বাণিজ্যিক ব্যাংকসমূহ কে নিয়ন্ত্রণ করবে? স্টেট ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, রিজার্ভ ব্যাংক, গভর্নমেন্ট ইন্ডিয়া? ভারত সরকার, রিজার্ভ ব্যাংক, বিত্ত মন্ত্রণালয় না স্টেট ব্যাংক? তো কোয়েশ্চেন নম্বর 37, ভারতবর্ষে বাণিজ্যিক ব্যাংকসমূহ নিয়ন্ত্রণ করে। কারেক্ট আনসার আমরা দেখে নিই, বহুত বড়িয়া ভাই। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে রিজার্ভ ব্যাংক। আপনারা মনে রাখবেন কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সব বাণিজ্যিক ব্যাংক যতগুলি রয়েছে সব বাণিজ্যিক ব্যাংকগুলিকে কন্ট্রোল যে করে তার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে। 38, IMF এর মুখ্য কার্যালয়, আগে আমরা দেখেছিলাম যে বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায়, তারপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কতজন সদস্য আছে, তার কার্যালয়ে কতজন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি। এবার হচ্ছে IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বা মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, লন্ডন, ওয়াশিংটন DC? क्वेश्चन नंबर 38 करेक्ट आंसर क्या हो जाएगा दोस्तों? थर्टी एट का करेक्ट आंसर फिलहाल आप लोगों सभी को करेक्ट आंसर आ रहा होगा। बहुत बढ़िया बहुत बढ़िया। এই প্রশ্নের কারেক্ট আনসার ওয়াশিংটন, বা আপনারা যারা ওয়াশিংটন দিয়েছে বহুত বড় ভাই। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ওয়াশিংটন। ঠিক আছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মুখ্য কার্যালয় মানে হেডকোয়ার্টার ওয়াশিংটনে আছে। ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 39, গুয়াহাটি নুনমাটি যে অয়েল রিফাইনারি মানে গুয়াহাটিতে নুনমাটি একটি তেল শোধনাগার আছে, সেটি কবে শুভারম্ভ করা হয়েছিল বা সেটি কবে স্থাপন করা হয়েছিল? নুনমাটি তেল শোধনাগার, গুয়াহাটি নুনমাটি তেল শোধনাগার কবে সেট আপ করা হয়েছিল বা কবে শুরু করা হয়েছিল? কারেক্ট অ্যান্সার 62, 60, 55, 50, 1900। আরে ভাই 1962, 1960, 1955, 1950 দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ভাই। তো কারেক্ট অ্যান্সার কোনটি হবে?
बहुत बढ़िया प्यारा सा मीठा सा सवाल है ये। सवाल इसी तरह बनता है एग्जाम में। तो सवाल जैसे कि ना हो, कंसेप्ट समझ में आ गया होगा। तो सवाल जैसा भी पूछ लेगा तो जैसा भी पूछ लेगा भाई, कोई दिक्कत थोड़ी रहा है। ठीक है, अच्छा चलो আমরা आंसर কি এবার দেখে নিই। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 1962। 1962 হবে মানে কারেক্ট আনসার। গুয়াহাটি নুনমাটি তেল শোধনাগার শুভারম্ভ করা হয়েছিল 1962-তে। ঠিক আছে, প্ল্যান হলিডে রেফার্স টু দ্য পিরিয়ড। প্ল্যান হলিডের কোন সময়কে বোঝানো হয়েছিল? প্ল্যান হলিডে যেটি রয়েছে প্ল্যান হলিডে, এই প্ল্যান হলিডে বলতে আমরা কোন সময়কে বোঝানো হয়েছে? 1955 থেকে 68, 65 থেকে 68, 1966 থেকে 69, 1978 থেকে 80। তো এই প্রশ্নের কারেক্ট আনসার প্ল্যান হলিডে কোন সময়কে বোঝানো হচ্ছে, কারেক্ট আনসার আমরা দেখে নিই। কারেক্ট আনসার হবে 1966 থেকে 1969, 66 থেকে 69, 1960 থেকে 1969 হবে কারেক্ট আনসার। তারপরে চলুন পরবর্তী প্রশ্ন। অর্থবিজ্ঞান একটি সম্পদের বিজ্ঞান, এই উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, এই উক্তিটি কার? ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, হু সেড দিস? আলফ্রেড মার্শাল, আদাম স্মিথ, লাইল্যান্ড রবিন্স। এই আলফ্রেড মার্শাল, আদাম স্মিথ এবং লাইল্যান্ড রবিন্স এই সবজন হচ্ছে এক একজন অর্থনীতিবিদ। তবে তার মধ্যেও এই যে ইকোনমিক্স এই যে সায়েন্স অফ ওয়েলথ বা অর্থবিজ্ঞান হচ্ছে সম্পদের বিজ্ঞান, এই যে কথা বা এই যে উক্তি বা এই যে বাণী, এই কথাটি কে বলেছিলেন? তো কারেক্ট আনসার হবে আদাম স্মিথ। বা আপনারা যারা অপশন করে তাড়াতাড়ি আনসার করবেন, তাড়াতাড়ি কমেন্ট করবেন, তাড়াতাড়ি কমেন্ট করবেন, কারণ সময় অতিবাহিত করবো না, কম সময় বেশি শিখবো, কারণ পরীক্ষা চলে আসছে ভাই। তো আদাম স্মিথ হবে কারেক্ট আনসার। ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, সে কথাটি আদাম স্মিথ বলেছেন। চলুন কোয়েশ্চেন নাম্বার 42। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিফোর ন্যাশনালাইজেশন ওয়াজ নোন এজ। ভারতীয় স্টেট ব্যাংক রাষ্ট্রীয়করণ হওয়ার পূর্বে তার নাম কি ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে যেটি রয়েছে এটি বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটি রাষ্ট্রীয়করণ হওয়ার পূর্বে মানে ন্যাশনালাইজেশন হওয়ার পূর্বে তার নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাজ, ব্যাংক অফ মুম্বাই। বর্তমানে আমরা যাকে এসবিআই বলে রাখি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই স্টেট ব্যাংকের পুরানো নাম কি ছিল? প্রশ্ন এইভাবে হতে পারে, এসবিআই এর পুরানো নাম কি ছিল? তো চলুন এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা ঝটপট আনসার ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন নাম্বার এ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক রাষ্ট্রীয়করণ হওয়ার পূর্বে তার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখছি। মুদ্রা ইজ হোয়াট মানি ডাস, মানি ইজ হোয়াট মানি ডাস, এই স্টেটমেন্ট মুদ্রা যে কার্য করে ইহাই মুদ্রা, এই কথাটি কে বলেছিল? মুদ্রায় যে কাজটি করে ইহাই মুদ্রা, ওরে বাবা, মুদ্রা যে কাজটি করে ইহাই মুদ্রা, এই কথাটি কে বলেছিলেন? বার্কার, জিফরি ক্রাউথার, जॉन हिक्स, सैमुअलसन। तो क्वेश्चन नंबर 43 का करेक्ट आंसर क्या हो जाएगा दोस्तों, ये आप लोगों को जरूर बताना चाहिए। तो चलो क्वेश्चन नंबर 43 करेक्ट आंसर देखे नहीं, আপনাদের সবার बढ़िया बढ़िया आंसर আছে ভাই, बहुत बढ़िया फटाफटी भाई। ওয়ালকার 1917 সালে এই কথাটি বলেছিলেন। ওয়ালকার 1917। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল ধারণা কী ছিল? 11 প্ল্যান ওয়াজ দ্য কোর কনসেপ্ট। দ্য কোর কনসেপ্ট অফ 11th 5-year প্ল্যান ওয়াজ, অর্থাৎ একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় 11তম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 11th 5-year প্ল্যান, এই 11th 5-year প্ল্যানের মূল ধারণাটি কী ছিল? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ও সমতার সঙ্গে বৃদ্ধি, মানুষের কল্যাণ, দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি।
কোয়েশ্চেন নাম্বার 44 এর কারেক্ট অ্যান্সার কোনটি হয়ে যাবে ভাই? তো আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 44 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সামাজিক ন্যায় বিচার এবং সমতার সঙ্গে বৃদ্ধি। আপনারা একটু ভালো করে জেনে নিন, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তো গ্রোথ উইথ সোশিয়াল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এটি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল ধারণা বা কোর কনসেপ্ট, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 45, বিনিময় প্রথা কার্যকরী হওয়ার জন্য ব্যক্তির অভাব পরস্পর পরিপূরক হইতে লাগে, ঠিক আছে। একজন, দুজন, তিনজন না অনেক, অর্থাৎ বার্টার সিস্টেম মানে বিনিময় প্রথার ব্যবস্থার সময় মানে ব্যক্তির মধ্যে পরস্পরের পরিপূরক হতে হয়। একজন, দুইজন না তিনজন না চারজন, কতজনের মধ্যে দ্রব্যের পরিপূরক হতে হয়? তো বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা নিয়ে আমরা একটি ভিডিও আমরা তৈরি করে দেব, যেখানে আপনারা কনসেপ্ট যদি বুঝতে না পারেন অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা জানেন যে বিনিময় প্রথা কী, বার্টার সিস্টেম কী। যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য পরবর্তীতে একটি কনসেপ্টের ক্লাস দিয়ে দেবো সেই বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা সম্বন্ধে, যার ফলে বিনিময় প্রথা সম্বন্ধে যে কোনো প্রশ্ন আসলে আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারবেন। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে দুইজন, কারণ বিনিময় প্রথা এমন একটি প্রথা যে একজনের সঙ্গে আরেকজনের বিনিময় করা হয়, একজনের সঙ্গে আরেকজনের বিনিময় করা হয়। অর্থাৎ তার কাছে যদি দুধ থাকে এবং তার কাছে যদি ধরুন তার কাছে একটি ছাগল আছে, এবং তার কাছে দুধ আছে। তো ছাগল এবং দুধ, যে এই ব্যক্তির দুধ প্রয়োজন, তখন এই ব্যক্তির যদি ছাগলের প্রয়োজন হয় তখনই বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা হবে, আদারওয়াইজ হবে না। তো দুইজন হবে কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রীয় কৃষি বীমা আঁচনি কোন সনত মুকলি করা হয়েছিল? মানে ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার। তো ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম, রাষ্ট্রীয় কৃষি বীমা যোজনা, এটি কখন মানে শুরু করা হয়েছিল, সেই স্কিমটি কখন লঞ্চ করা হয়েছিল? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কোয়েশ্চেন 46। তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমরা 50% শেষ করবো ভাই। 1999 থেকে 2000, আপনারা জেনে রাখবেন 1999 থেকে 2000 পর্যন্ত যে এই সালে কিন্তু এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম কী করা হয়েছিল? লঞ্চ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 47, নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটি পদ্ধতি নয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ কন্ট্রোল ইনফ্লেশন? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটি পদ্ধতি নয়। চাহিদা নিয়ন্ত্রণ করা, অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করা, সুদের হার কমানো না নান অফ দিস? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনটি পদ্ধতি নয় বলেছে ভাই? নয় বলেছে। क्वेश्चन नंबर ABCD 47 करेक्ट आंसर क्या हो जाएगा? ताड़ाताड़ी बोलिए सर, ताड़ाताड़ी बोलिए सर जी, मैडम जी, बहुत जल्दी से बोलिएगा, তাড়াতাড়ি কমেন্ট করুন, ধীরে ধীরে ভাই। সুদের হার কমানো, তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাকি সবগুলি পদ্ধতি, কিন্তু সুদের হার কমানো তার একটা কি নয়, পদ্ধতি নয়। তার পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? ভারতের রাষ্ট্রীয় আয় গণনা করা প্রথম ভারতীয় ব্যক্তি কোন? ভারতবর্ষে যে রাষ্ট্রীয় আয় যে গণনা করা হয়েছিল, ন্যাশনাল ইনকাম, এই গণনা করনেওয়ালা ব্যক্তি পহলে কোন থা? সর্বপ্রথম যে ভারতীয় ব্যক্তি ন্যাশনাল ইনকাম, এই ব্যক্তির নাম কি ছিল? ভারতবর্ষে রাষ্ট্রীয় আয় গণনা করা প্রথমজন ভারতীয় ব্যক্তির নাম কি ছিল? উইলিয়াম গিগবি, দাদাভাই নৌরোজি, MG রানাডে, তো ভিকে আরবি রাও। তো কারেক্ট আনসার ABCDর মধ্যে কোনটি হবে ভাই? তো দেখে নিই, দাদাভাই নৌরোজি হবে কারেক্ট আনসার। ভারতীয় রাষ্ট্রীয় আয় গণনা করা প্রথম ভারতীয় ব্যক্তির নাম দাদাভাই নৌরোজি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 49, মুদ্রার অবমূল্যায়ন মানে কি? ডেভলিউশন অফ কারেন্সি মিন্স অন্য দেশের মুদ্রার বিপরীতে অনুপাতিক হার কমানো,
অন্য দেশের মুদ্রার বিপরীতে আনুপাতিক হার বাড়ানো, মুদ্রার মূল্য নির্ধারণ, ফিক্সিং ভ্যালু অফ কারেন্সি, নান অফ দিস। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 49 কারেক্ট আনসার কি হয়ে যাবে? তো তাড়াতাড়ি কমেন্ট করুন, তাড়াতাড়ি কারেক্ট কমেন্ট করুন ভাই। মুদ্রার অবমূল্যায়ন মানে কি বোঝায়? আর devaluation of currency means a reduction in the option of A হবে কারেক্ট আনসার। অন্য দেশের মুদ্রার বিপরীতে অনুপাতিক হার কমানো হবে কারেক্ট আনসার, মুদ্রার অবমূল্যায়ন। ঠিক আছে, তো তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 50 দেখছি। আজকের যে লাস্ট বাবা আরও রয়েছে আচ্ছা আচ্ছা। দ্য কোর স্লোগান অফ 7th প্ল্যান ওয়াজ, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল স্লোগান কী ছিল? সপ্তম পঞ্চবার্ষিক, আগে আমরা দেখেছিলাম 11 পঞ্চবার্ষিক পরিকল্পনার মেইন যে বেসিক মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল। এবার দেখব সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি স্লোগান খুব গুরুত্বপূর্ণ ছিল। এই স্লোগানটি কী? খাদ্যকর্ম উৎপাদনশীলতা, সকল শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা, জাতীয় আয়ের 5% বৃদ্ধির হার, নান অফ দ্য দিস। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? तो एक क्षेत्र करेक्ट आंसर ढूंढे हुए ताड़ाताड़ी कमेंट करूँ, ताड़ाताड़ी कमेंट करूँ। बहुत बढ़िया प्यारा सा मीठा सा क्वेश्चन है आप लोगों के लिए। तो यही प्रश्न करेक्ट आंसर हो जाए ফুড ওয়ার্ক প্রোডাক্টিভিটি, খাদ্য কর্ম উৎপাদনশীলতা, খাদ্য কর্ম উৎপাদনশীলতা। ঠিক আছে, তো তার পরবর্তী প্রশ্নগুলি আমরা আজকে সলভ করছি না, পরবর্তী আরও কয়েকটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি আমরা পরবর্তীতে আপনার জন্য সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ আমরা পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহজগুলোর সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।